হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। গ্রামটার নাম ছিল সোনাপুর। চারদিক জুড়ে সবুজ ধানক্ষেত, বাঁশবনের ভেতর পাখির ডাক, আর দুপুরের পর থেকে একটা অলস নিস্তব্ধতা নেমে আসত গ্রাম জুড়ে। এই সোনাপুরেরই এক প্রান্তে বাস করত লক্ষণ, আর সেই বাড়িতেই থাকত সুন্দরী কাকিমা আর বৌদি। যেখানে কাকিমা, বৌদি আর লক্ষণের তিনজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে পড়বে এমনভাবে যেখান থেকে ফেরার পথ আর থাকবে না। বয়সে কেবল 20 পেরোনো, লম্বা, গায়ের রং ধূসর বাদামি, চোখে এক ধরনের অচেনা তেজ। ছোটবেলায় বাবা মা দুজনেই মারা গেছে, তাই লক্ষণের বড় হওয়া হয়েছে কাকার বাড়িতেই। ওই কাকাই ছিল গ্রামের স্কুলের শিক্ষক। ঘরে ছিলেন কাকিমা সুলেখা, বয়স 30-এর কাছাকাছি, শান্ত স্বভাবের, গায়ের রং ফর্সা, আর চোখে যেন চিরস্থায়ী কোনো চিন্তার ছায়া। লক্ষণ ছোটবেলায় যাকে কাকিমা বলে ডেকে বড় হয়েছে, এখন বড় হয়ে যেন অন্য রকম লাগে। তার হাঁটা চলা, তার গলার সুর, এমনকি রান্নাঘর থেকে বের হওয়া তার হাতের গন্ধ কেমন করে যেন লক্ষণের মন কাঁপিয়ে দেয়। আরেকজন ছিল লক্ষণের বড় ভাইয়ের স্ত্রী, মানে বৌদি, রীতা। বয়সী সুলেখার থেকে 2 বছর ছোট। রীতা বিয়ের পর এই বাড়িতেই এসেছে, হাসি খুশি, চঞ্চল মেয়ে। যেখানে সুলেখা নরম, সেখানে রীতা আগুনের মতো উচ্ছল। দুজনের মধ্যে সম্পর্ক বোনের মতোই, কিন্তু লক্ষণের চোখে দুজনেই যেন আলাদা দুটি জগৎ। লক্ষণ সকালে মাঠে কাজ করে, বিকেলে পুকুরে গোসল করে এসে উঠোনে বসে। তখন কাকিমা কাপড় মেলে, বৌদি দুধ গরম করে, ঘরে ধোঁয়ান উঠতে থাকে। এই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলোই ওর ভেতরে অদ্ভুত একটা উষ্ণতা তৈরি করে। কিন্তু ও কাউকে বোঝাতে পারে না এই ভালোবাসা কি অপরাধ নাকি শুধু মায়া। একদিন সন্ধ্যায় হঠাৎ আকাশে মেঘ জমল, ঝড় বৃষ্টি নামল হু হু করে। সবাই ঘরের ভেতরে, শুধু লক্ষণ গরুটা বেঁধে রাখতে বেরিয়েছিল। গরুটা খামারে বাঁধা শেষ করে ফিরে আসে ভিজে শরীরে। কাকিমা তখন দরজায় দাঁড়িয়ে, চুলে মেঘের গন্ধ, গায়ে হালকা শাড়ি। এই বৃষ্টিতে বেরিয়ে পড়লি, সর্দি লাগবে। কথাগুলো বলেই কাকিমা ওর কাছে এসে একটা তোয়ালে হাতে দিল। লক্ষণ কাঁপতে কাঁপতে বলল, কিছু না কাকিমা, গরুটা পালিয়ে যাচ্ছিল। সুলেখা ওর দিকে তাকিয়ে চুপ করে রইল, তারপর হঠাৎ করে হাসল। তুইও না একেবারে ছোট ছেলের মতোই রয়ে গেলি। ওই হাসিটা যেন বৃষ্টির শব্দের ভেতর গলে গিয়ে ওর বুকের ভেতর ঢুকে গেল। লক্ষণের মনে হল এই বৃষ্টির গন্ধের সঙ্গে কাকিমার গায়ের গন্ধ মিশে গেছে। সেদিন রাতে বিদ্যুৎ গেল। কাকার তখন স্কুলের কাজে পাশের গ্রামে। ঘরে শুধু কাকিমা, বৌদি আর লক্ষণ। মোমবাতির আলোয় তিনজনের ছায়া একসাথে নাচছিল দেওয়ালে। বৌদি তখন গল্প করছিল কাকিমার সঙ্গে, ভাবি, গ্রামের মেলায় এবার যাবেন? কাকিমা হেসে বলল, তুমি যাও না রে, আমি ঘরে থাকব। তাহলে লক্ষণ যাবে আমার সঙ্গে, রীতা বলে হেসে ফেলল। কাকিমা চোখ তুলে তাকালো লক্ষণের দিকে। তুই যাবি? লক্ষণ চুপ করে রইল, মাথা নেড়ে বলল, আপনারা বললে যাব। ওই মুহূর্তে কাকিমা বুঝতে পারল ছেলেটা বড় হয়ে গেছে। চোখের ভেতরে অন্যরকম একটা উষ্ণতা, যেটা শব্দে বোঝানো যায় না। রাত বাড়ল, বৃষ্টির শব্দ থেমে গেছে। বাইরে কেবল ব্যাঙের ডাক আর বাতাসের শোঁ আওয়াজ। বৌদি ঘরের কোণে ঘুমিয়ে পড়েছে। কাকিমা উঠোনে পিড়িতে বসে চুল শুকোচ্ছে। লক্ষণ দরজার ফাঁক দিয়ে দেখছে সেই দৃশ্যটা। চুলের ফাঁকে মোমবাতির আলো পড়ছে, মুখের অর্ধেকটা অন্ধকারে ঢাকা, তবু চোখে ঝলক আছে। লক্ষণের বুকের ভেতর কেমন এক অস্থিরতা। সে জানে না কেন, কিন্তু হাঁটতে হাঁটতে গিয়ে কাকিমার পাশে দাঁড়ায়। কাকিমা চমকে তাকায়, এই সময় ঘুমাস না কেন? লক্ষণ নিচু গলায় বলে, ঘুম আসছে না। সুলেখা মৃদু হেসে বলে,
বৃষ্টি থেমেছে, মনও শান্ত হবে একটু। লক্ষণ বলে, মন তো শান্ত হচ্ছে না কাকিমা, জানি না কেন। একটা নিঃশব্দ বিরতি। তারপর কাকিমা বলল, তোর মধ্যে আগুন আছে লক্ষণ, সেই আগুন তোর মন পোড়ায়। লক্ষণ মাথা নিচু করে ফিসফিস করে বলল, আগুন কি সবাইকে পুড়িয়ে দেয়? কাকিমা কোনো উত্তর দিল না, শুধু হালকা করে ওর মাথায় হাত রাখল। ওই স্পর্শেই যেন সব বদলে গেল। ও বুঝল এই সম্পর্কটা আর আগের মতো নেই। সকালের আলোয় আবার সব স্বাভাবিক। বৌদি হাসছে, কাকিমা রান্না করছে, লক্ষণ কাজে যাচ্ছে। কিন্তু লক্ষণের চোখে ভাসছে শুধু আগের রাতের সেই আলো ছায়ার মুহূর্ত। বিকেলে মেলার যাবার কথা উঠল। রীতা বলল, লক্ষণ, আমার সঙ্গে চল না, ভাবি তো যাবে না। কাকিমা হেসে বলল, যা, কিন্তু দেরি করে ফিরে আসিস না। লক্ষণ মৃদু হেসে বলল, ঠিক আছে কাকিমা। কিন্তু যাওয়ার আগে কাকিমা একবার ওর চোখের দিকে তাকালো। লম্বা একটা দৃষ্টি, যেখানে ছিল ভয়, স্নেহ আর এক ফোঁটা অব্যক্ত টান। সেদিন রাতটা ছিল অন্যরকম। মেলায় আলো, গন্ধ, লোকজনের ভিড়। রীতা হেসে খেলার মতো করে লক্ষণের হাত ধরেছিল ভিড়ের মাঝে হারিয়ে না যেতে। সেই হাত ধরা কেমন এক কাঁপুনি ছড়িয়ে দিল শরীর জুড়ে। রীতা বলল, ভয় পাচ্ছিস? লক্ষণ বলল, না বৌদি, শুধু ভালো লাগছে। রীতা চোখ টিপে হেসে উঠল, ভালো লাগা কিন্তু বিপদ ডেটে আনে। সেই হাসিটা লক্ষণের মনে গেঁথে রইল। মেলা শেষে ফেরার পথে দুজনেই ভিজে গেল হালকা বৃষ্টিতে। রীতা বলল, কাকিমা বকবে না তো? লক্ষণ বলল, বকবে কেন? রীতা বলল, কারণ আমি তোকে একা নিয়ে গেছি। লক্ষণ মুচকি হেসে বলল, আমি তো ছোট না এখন। দুজনে হাসির মাঝেই আকাশে ঝিলিক খেলল বিদ্যুতের আলো। দূরে কাকিমা তখন দরজায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল তাদের ফিরতে। রাতের শেষে কাকিমা ঘরে বসে ভাবছিল, এই লক্ষণটা কে? আমার ছোট্ট ছেলে নাকি কোনো পুরুষ যে আজ আমার চোখের দিকে তাকাতে ভয় পায় না? তার বুকের ভেতর কেমন এক নরম কাঁপুনি। বাইরে আবার বৃষ্টি শুরু হলো, ধীরে নিঃশব্দে, যেন কারো মন ভিজিয়ে দিতে চায়। সোনাপুর গ্রামের সকালগুলো ছিল অদ্ভুত শান্ত। পাখির ডাক, গরুর ঘণ্টা আর রান্নাঘর থেকে ভেসে আসা ডালের গন্ধ মিশে যেত বাতাসে। লক্ষণ সেদিনও ভোরে উঠেই উঠোন ঝাড়ছিল। কাকিমা তখন ঘরে ধান কুটছে, বৌদি রীতা রান্নার আগুন ধরিয়েছে। কিন্তু আজ ঘরের ভেতরে এক অদ্ভুত নিঃশব্দতা। তিনজনেই চুপচাপ, অথচ মনে মনে যেন একে অন্যের উপস্থিতি টের পাচ্ছে। রাতের মেলার ঘটনার পর থেকে লক্ষণের ভেতরে একরকম নরম কাঁপুনি লেগে আছে। বৌদির হাত ধরা, তার হাসি আর ফিরে আসার সময় কাকিমার সেই গভীর দৃষ্টি, সব মিলিয়ে মনটা কেমন অস্থির। সকালে যখন ও উঠোনে কাজ করছিল, তখন কাকিমা হালকা গলায় বলল, লক্ষণ, আজ মাঠে যাস না রে, একটু জ্বর জ্বর লাগছে মুখে। লক্ষণ মাথা নাড়িয়ে বলল, কিছু না কাকিমা, গরম জলে গোসল করলে ঠিক হয়ে যাবে। কাকিমা ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তোর এই জেদটা ঠিক বাবার মতো। ওর গলায় তখন অদ্ভুত কোমলতা। লক্ষণের মনে হলো, যদি কাকিমার ওই চোখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারত, তাহলে মনটা হয়তো শান্ত হতো। কিন্তু ঠিক তখনই বৌদি এসে বলল, ভাবি, আজ বিকেলে পুকুরে যাবেন, কাপড় ধুমো। সুলেখা বলল, যা রে, আমি রান্না শেষ করে আসব। বিকেলে লক্ষণ মাঠ থেকে ফিরে যখন পুকুর পাড়ে গেল, তখন দেখল বৌদি একা কাপড় ধুচ্ছে। সূর্যের আলো গায়ে পড়ে শাড়ির আঁচলটায় রঙের খেলা করছে। লক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুটা দূরে। রীতা হেসে বলল, এই যে, চোরের মতো দাঁড়িয়ে আছো কেন? লক্ষণ বলল, তুমি একা, ভাবছিলাম সাহায্য করি। রীতা হেসে বলল, তুই সাহায্য করবি? হাত ধোয়ার চেয়ে বেশি ময়লা হবে। লক্ষণও হেসে ফেলল। দুজনের হাসির ভেতর দিয়ে একটা নরম হাওয়া বয়ে গেল। রীতা বলল, মেলায় তো মজা করেছিলাম, ভাবি বকেছে? লক্ষণ মাথা নাড়িয়ে বলল, না, শুধু তাকিয়েছিল। রীতা চোখ টিপে হেসে বলল, ওই দৃষ্টিটাই কিন্তু ভয়ঙ্কর, ভাবি তো চুপচাপ আগুন। লক্ষণ বলল, কাকিমা ভালো মানুষ। রীতা ঠোঁট বাঁকিয়ে বলল, ভালো মানুষরাই তো ভেতরে আগুন লুকিয়ে রাখে, তোর কাকিমার চোখে সেটা আমি দেখি। লক্ষণ কিচ্ছু বলল না, শুধু পুকুরের জলে হাত রাখল। রীতা তখন মাথা নিচু করে কাপড় কাচ্ছে। সূর্যের আলোতে জলছবিতে তাদের প্রতিচ্ছবি এক হয়ে যাচ্ছে, যেন দুজনের মনও এক অদ্ভুত ছায়ায় গলে যাচ্ছে। সেই সময় কাকিমা এসে দাঁড়ালো। দুজনেই চমকে গেল। সুলেখা হাসল, কিরে, তোরা আবার জলকেলি করছিস নাকি?
রীতা হেসে বলল, না ভাবি, কাপড় ধুচ্ছি। কাকিমা বলল, লক্ষণ, একটু কাঠ নিয়ে আয় রান্নাঘরে। লক্ষণ মাথা নিচু করে চলে গেল। সুলেখা রীতার দিকে তাকিয়ে বলল, তুই সাবধানে থাকিস রে, লক্ষণ এখন আর ছোট নেই। রীতা চোখে দুষ্টুমি মিশিয়ে বলল, বুঝেছি ভাবি, তুমি ভয় পাচ্ছ? সুলেখা মৃদু গলায় বলল, ভয় না রে, মনটা কেমন কাঁপে। রীতা হেসে উঠল, মন কাঁপে মানে ভালোবাসা শুরু। সুলেখা কিছু বলল না, শুধু হাঁটতে হাঁটতে চলে গেল। কিন্তু ওই কথাটা কেমন যেন বুকের ভেতর গেঁথে রইল, মন কাঁপে মানে ভালোবাসা শুরু। রাত নামল ধীরে ধীরে। ঘরের ভেতর কাকিমা ও বৌদি দুজনেই একসঙ্গে রান্না করছে, লক্ষণ পাশে বসে ভাঙা চেয়ারটা ঠিক করছে। রীতা হঠাৎ বলল, ভাবি, তোর কাকার তো কাল ফিরবে, তাই না? হ্যাঁ, হয়তো বিকেলে। তাহলে আজ ঘুম পাবে না মনে হয়। সুলেখা হেসে বলল, এই রীতা, তুইও না একদম পাগলি। লক্ষণ মুচকি হেসে চুপ করে গেল। কিন্তু ওই সময় ওর চোখে পড়ল কাকিমার গলার পাশে ঘামে ভেজা চুলের রেখা। মুহূর্তের জন্য ওর বুকের ভেতর আগুনের ঢেউ উঠল। খাওয়ার শেষে সবাই ঘরে গেল। কাকা এখনো আসেনি, তাই তিনজন আলাদা ঘরে থাকলেও লাতের নিঃশব্দতায় যেন একে অন্যের নিঃশ্বাসও শোনা যাচ্ছিল। লক্ষণ শুয়ে আছে, ঘরের জানলাটা খোলা, বাইরে চাঁদের আলো পড়ছে বাঁশবনে। ঠিক তখনই পায়ের শব্দ পেল, হালকা পায়ের শব্দ, যেন কেউ খুব সাবধানে হাঁটছে। দরজার ফাঁক দিয়ে দেখল বৌদি দাঁড়িয়ে। ঘুমাসনি? লক্ষণ বলল, না, ঘুম আসছে না। রীতা মৃদু হেসে বলল, বাইরে আয়, পুকুর পাড়ে একটু হাঁটব। দুজন চুপচাপ বাইরে গেল। বাতাসে কেমন ঠান্ডা ভাব, পোকামাকড়ের শব্দ ভাসছে দূরে। রীতা বলল, তুই জানিস, ভাবি তোকে নিয়ে ভাবে অনেক। লক্ষণ অবাক, কেন? কারণ তুই ওর একাকিত্ব বুঝিস। ও তো সারাদিন একা থাকে, তোর কাকা কেবল বাইরে কাজেই ব্যস্ত। লক্ষণ চিপ করে রইল, তারপর ধীরে বলল, কাকিমা ভালো মানুষ। রীতা বলল, ভালো মানুষরাও মাঝে মাঝে ভালোবাসা চায়, তুই সেটা ওকে দিতে পারিস। লক্ষণ হঠাৎ অবাক হয়ে তাকালো রীতার দিকে। তুমি এসব বলছো কেন? রীতা চোখে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে বলল, কারণ আমি জানি তোর চোখে ওর জন্যে কিছু আছে। আর তোমার? লক্ষণের গলা কাঁপছে। রীতা একটু থেমে বলল, আমার চোখে আমি শুধু আগুন দেখি, কারু জন্যে না, নিজের জন্যে। ওরা তখন একদম কাছাকাছি। বাতাস থেমে গেছে, শুধু পুকুরের জলে চাঁদের প্রতিচ্ছবি নড়ছে। রীতা হালকা গলায় বলল, ভালোবাসা যদি পাপ হয়, তবু মানুষ পাপের দিকেই হাঁটে, তুই বুঝবি একদিন। ওই সময় কাকিমার ডাক শোনা গেল, রীতা, কোথায় গেলি? রীতা তড়িঘড়ি বলল, যাই ভাবি, জেগে গেছে। লক্ষণ কিছু বলতে পারল না, শুধু তাকিয়ে রইল। রীতা চলে গেল, কিন্তু বাতাসে থেকে গেল তার গলার হালকা সুবাস, আর চোখে সেই রহস্যময় দৃষ্টি। পরদিন সকালে কাকিমা কিছুটা অস্থির মনে হাঁটছিল উঠোনে। লক্ষণ পাশ দিয়ে যেতেই বলল, লক্ষণ, কাল রাতে তুমি বাইরে গেছিলে? লক্ষণ চুপ করে থাকল। রীতা বলছিল, তুমি ওকে পুকুর পাড়ে নিয়ে গেছিলে? লক্ষণ মাথা নিচু করে বলল, হ্যাঁ কাকিমা, ও নিজেই ডেকেছিল। সুলেখা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সব সম্পর্কের একটা সীমা থাকে লক্ষণ, সেই সীমা না মানলে মন জ্বলে যায়। লক্ষণ তাকিয়ে দেখল কাকিমার চোখে জল চিকচিক করছে। তুমি কাঁদছ? সুলেখা হালকা গলায় বলল, না রে, চোখে ধুলো ঢুকেছে। লক্ষণ চুপ করে রইল, কিন্তু তার বুকের ভেতর একটা ভারী কষ্ট জমে গেল। সেই রাতে ওর ঘুম এলো না। মনে হচ্ছিল কাকিমার চোখের জল যেন ওর বুকের ভেতর জ্বলে উঠেছে। পরদিন বিকেলে হঠাৎ খবর এলো, কাকা শহরে হাসপাতালে ভর্তি। সুলেখা কাঁপতে কাঁপতে বলল, আমি এখনই যাব। রীতা বলল, আমি যাব ভাবি। কিন্তু সুলেখা বলল, না, আমি একাই যাব, তুই ঘরে থাকিস। লক্ষণ এগিয়ে এসে বলল, আমি যাই কাকিমা, তুমি একা যাবে কিভাবে? সুলেখা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখ থামিয়ে ফেলল, শুধু মাথা নেড়ে বলল, যা, চল। ওরা দুজন বেরিয়ে গেল। পথ জুড়ে কুয়াশা, নিঃশব্দ নরম সন্ধ্যা। হঠাৎ কাকিমা থেমে গেল। লক্ষণ,
যদি কাকার কিছু হয়? লক্ষণ বলল, তেমন কিছু হবে না কাকিমা, তুমি শক্ত থাকো। সুলেখা বলল, তুই থাকলে আমার ভয় কম লাগে। ওই কথাটাই লক্ষণের বুক কাঁপিয়ে দিল। সোনাপুরের আকাশটা আজ কেমন অদ্ভুত নিস্তব্ধ। হালকা হাওয়া বয়ে যাচ্ছে পাকা ধানের গন্ধ মিশে। দূরে গরুর গাড়ির ঘণ্টার শব্দ ভেসে আসছে মলিন বিকেলের বাতাসে। কাকিমা সুলেখা ও লক্ষণ তখন হাসপাতাল থেকে ফিরছে। কাকা এখনো ভর্তি, তবে বিপদ কেটে গেছে বলে ডাক্তার জানিয়েছে। পথ জুড়ে দুজনেই চুপচাপ হাঁটছে, যেন এই নীরবতা ভেতরে কিছু বলে যাচ্ছে। হাসপাতালের সেই কয়েকটা দিনেই কাকিমা বুঝে গেছে যে লক্ষণ ছাড়া ওর পাশে আর কেউ নেই। লোকজন আসছে যাচ্ছে, কিন্তু এই ছেলেটাই সব সামলেছে। ওষুধ, খাবার, রাতের জেগে থাকা, সব কিছু। এক রাতে কাকিমা ঘুম থেকে উঠে দেখে লক্ষণ চুপচাপ বসে আছে হাসপাতালের চেয়ারে, ঘুমহীন চোখে, ক্লান্ত মুখে, কিন্তু মুখে একটাও অভিযোগ নেই। তখনই মনে হয়েছিল এই ছেলেটা আমার নিজের থেকেও আপন। ফেরার পথে কাকিমা বলল, লক্ষণ, তোকে ছাড়া আমি পারতাম না। লক্ষণ মাথা নিচু করে বলল, আপনি এমন বলছেন কেন কাকিমা? আমি তো পরিবারের মানুষ। সুলেখা একটু থেমে বলল, পরিবারের মধ্যে যে এত আপন কেউ থাকতে পারে তা আজ জানলাম। ওর গলায় কেমন এক আবেগের কাঁপুনি। লক্ষণের বুকের ভেতর ঢেউ উঠল। সে কিছু বলল না, শুধু হেঁটে চলল পাশে। রাতে ঘরে ফিরে বৌদি রীতা দরজায় দাঁড়িয়েছিল। ভাবি, আপনি ঠিক আছেন? হ্যাঁ রে, শুধু একটু ক্লান্ত। লক্ষণ পাশ দিয়ে যাওয়ার সময় রীতা মৃদু গলায় বলল, তুইও একদম চুপচাপ হয়ে গেছিস। লক্ষণ শুধু হেসে বলল, সব ঠিক আছে, কিন্তু তার চোখে তখন ঝড় বইছে। পরদিন সকালে কাকিমা উঠোনে দাঁড়িয়ে রোদে ভেজা কাপড় তুলছিল। গায়ে হালকা পাটের শাড়ি, চুল খোলা। সূর্যের আলোয় ওর মুখে এমন এক জ্যোতি পড়ছিল যা লক্ষণের বুকের ভেতর আলো ছায়ার খেলা শুরু করল। লক্ষণ পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ থেমে বলল, কাকিমা, কাল আপনি ঘুমিয়েছিলেন? সুলেখা তাকিয়ে বলল, না রে, হাসপাতালের দিনগুলোর ক্লান্তি এখনো কাটেনি। লক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আপনার চোখের নিচে কালি পড়েছে। সুলেখা হেসে বলল, তুই বুঝলি? হ্যাঁ, আপনার মুখে হাসি থাকলেও চোখ বলে দেয় অনেক কিছু। সুলেখা তাকিয়ে রইল ছেলেকার দিকে। সেই দৃষ্টি যেন কথা বলে উঠল। একটা অপরাধ বোধ, একটা অজানা টান, আর এক চিলটে ভয়। ওর গলা শুকিয়ে এলো। লক্ষণ, তুই আর তোকে ছোট্ট বাচ্চা মনে করিস না এখন? লক্ষণ মৃদু হাসল, না কাকিমা, সময় অনেক কিছু বদলে দিয়েছে। সব বদলানো ভালো হয় না রে, কিছু জিনিস যেমন আছে তেমন থাকলেই ভালো। লক্ষণ বলল, তাহলে মন কেন বদলায় কাকিমা? সুলেখা চমকে গেল। ওর চোখে মুখে এমন সরলতা, কিন্তু কথার ভেতরে এমন গভীরতা যেন মন ছুঁয়ে যায়। সুলেখা বলল, মনকে বোঝানো বড় কঠিন। লক্ষণ ধীরে ধীরে বলল, কিন্তু মন তো আপনার কথা শোনে না কাকিমা। ওরা দুজনেই চুপ করে গেল। শুধু বাতাসে একটা ধান গাছের পাতার শব্দ টের পাওয়া গেল, যা যেন হৃদয়ের তালে বাজছে। বিকেলে কাকিমা নদীর ধারে গিয়েছিল কাপড় ধুতে। চারদিক ফাঁকা, কেবল সূর্যের রং নরম কমলা হয়ে পড়ছে জলে। সুলেখা হাঁটু ভাঁজ করে বসে কাপড় মেলছে। ঠিক তখন পিছন থেকে লক্ষণের কণ্ঠ, আপনাকে একা লাগছে না? সুলেখা পেছন ঘুরে তাকালো। হালকা চমক, তুই আবার এখানে? মাঠ থেকে ফিরছিলাম, তাই ভাবলাম একটু আসি। লক্ষণ পাশে বসল। দুজনের মধ্যে হালকা নীরবতা। নদীর জল ছুঁয়ে বাতাসে গন্ধ ছড়িয়ে পড়ছে। সুলেখা বলল, তোর কাকার চিন্তা লাগছে। লক্ষণ বলল, আপনি চিন্তা করবেন না, উনি ঠিক হয়ে যাবেন। তুই কেমন কথা বলিস, তোর মুখে শান্তি আসে। লক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। সেই মুখ, সেই চোখ, সেই গলার সুর, সবকিছু যেন বুকের ভেতর আলো জ্বালিয়ে দিচ্ছে।
কাকিমা, যদি কেউ কাউকে না বলে ভালোবেসে ফেলে সেটা কি ভুল? সুলেখা চমকে বলল, এইসব কথা বলিস না লক্ষণ। কিন্তু যদি ভালোবাসা চুপ করে থেকেও জ্বলে, তাহলে সেটাকে ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। কিন্তু ওর গলার কাঁপুনি বলে দিচ্ছিল ঈশ্বরও হয়তো ওই আগুন নেভাতে পারবে না। রাতে বৃষ্টি পড়ল, বিদ্যুৎ নেই। কাকিমা রান্নাঘর থেকে বেরোতেই হঠাৎ পা পিছলে গেল। লক্ষণ দৌড়ে গিয়ে ধরল। মোমবাতির আলোয় তাদের চোখ এক হলো। ওর হাত কাঁপছে, কাকিমার নিঃশ্বাস ভারী। লক্ষণ, হ্যাঁ কাকিমা, তুই আমার পাশে আছিস তো? সব সময়। এই দুটো শব্দ যেন চারপাশের অন্ধকারে প্রতিধ্বনি হয়ে বাজল। সুলেখা চুপ করে চোখ নামালো, বলল, তোর কাকা ফিরলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কিছুই ঠিক না হয়? সুলেখা কোনো উত্তর দিল না, শুধু কাঁপা কাঁপা হাতে দরজার দিকে হাঁটল, কিন্তু পায়ের নিচে যেন মাটি খসে যাচ্ছিল। পরদিন সকালে রীতা বুঝে ফেলল কিছু। কাকিমার চোখের নিচে কালচে দাগ, লক্ষণের মুখে অদ্ভুত গম্ভীরতা। রীতা মুচকি হেসে বলল, ভাবি, তোমার মন যেন কোথায় হারিয়ে গেছে। সুলেখা চমকে উঠল, কি বলছিস? বলছি মন কাকে খুঁজছে? সুলেখা মুখ ঘুরিয়ে বলল, এই সব বাজে কথা বলিস না লক্ষণ। রীতা হেসে বলল, বাজে কথা নয় ভাবি, চোখের ভাষা মিথ্যে বলে না। রীতা চলে গেল, কিন্তু ওই কথাগুলো যেন আগুনের মতো জ্বালিয়ে গেল সুলেখার বুকের ভেতর। রাতে লক্ষণ উঠোনে বসেছিল, চাঁদের আলো পড়েছে গাছের পাতায়। কাকিমা এসে চুপচাপ বসল পাশে। দুজনেই কিছু বলছে না। হঠাৎ সুলেখা বলল, তোর কাকা ফিরলে আমি সব বলবো, আমি এই টান থেকে মুক্তি চাই। লক্ষণ চুপ করে বলল, কাকিমা, টান থেকে পালিয়ে থাকা যায় না। সুলেখা বলল, তুই বুঝিস না সমাজ কি বলবে। আমি সমাজের ভয় পাই না, কিন্তু আমি পাই। সুলেখার গলা কেঁপে উঠল, চোখে জল এসে গেল। লক্ষণ হাত বাড়িয়ে ধরল, কাঁদবেন না কাকিমা। সুলেখা বলল, তুই যদি আমার ছেলে হতি তাহলে এই হাতটা ধরতে পারতিস না। লক্ষণ ফিসফিস করে বলল, কিন্তু আমি আপনাকে কাকিমা বলে ভাবতে পারি না। আর এক মুহূর্তের জন্য নিঃশব্দতা নেমে এলো। তারপর বাতাসের মধ্যে শব্দ হলো শুধু লক্ষণ। এই একটি শব্দেই বোঝা গেল সব বাধা ভেঙে গেছে। পরদিন সকালটা অদ্ভুত। কাকিমা নীরব, বৌদি কেমন গম্ভীর। লক্ষণ যেন বুঝতে পারছে কিছু একটা বদলে গেছে, কিন্তু কি তা বোঝাতে পারছে না। রীতা ওর সামনে এসে বলল, লক্ষণ, ভাবিকে কষ্ট দিয়েছিস? লক্ষণ চমকে উঠল, কি বলছো বৌদি? বলছি ওর চোখের জল আমি চিনি, তুই বুঝিস না? লক্ষণ চুপ করে রইল। রীতা বলল, মানুষের মন আগুনে পুড়লে ছাই হয়ে যায় না, আলো হয়ে যায়। লক্ষণ তাকিয়ে রইল, কিছু বলল না। রাতে কাকিমা নিজের ঘরে বসে জানলার বাইরে তাকিয়েছিল, চাঁদের আলো পড়ছে মুখে। সে ফিসফিস করে বলল, প্রভু, আমি পাপ করতে চাই না, কিন্তু মন আমার কথা শোনে না। ঠিক তখনই দরজার বাইরে লক্ষণের পায়ের শব্দ। দুজনের নিঃশ্বাস মিশে গেল বাতাসে, কিন্তু কেউ কোনো কথা বলল না। কেবল জানলার বাইরে বাতাসে একটা মিষ্টি কাপা গন্ধ ছড়িয়ে গেল, যা হয়তো নিষিদ্ধ, কিন্তু তবুও শান্তির মতো লাগছিল। চারদিকের পুকুরের জলে তার আলো নেমে এসেছে নরম কুয়াশার মতো। সেই নরম আলোয় লক্ষণের মনটা আজ এক অদ্ভুত আলোড়নে ভরে গেছে। আগের রাতের বৌদি সেই থেমে যাওয়া দৃষ্টি, মুখে অচেনা কাঁপন, সব কিছু যেন মাথার ভেতর বারবার ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এর মাঝেই কাকিমার মুখটা আজ বারবার চোখে ভেসে উঠছে। বাড়ির কাজ শেষে কাকিমা উঠোনে বসে পানের খিলি কাটছিল। বাতাসে শাড়ির আঁচল হালকা উড়ছিল। চাঁদের আলোয় কাকিমার গালের পাশে একটা আলতো ছায়া তৈরি হয়েছিল। লক্ষণ চুপচাপ পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু চোখ নামাতে পারল না। মনে হলো এই নারীটাও তার জীবনের এক নিঃশব্দ রহস্য, যাকে সে কোনোদিন বুঝতে পারেনি। কাকিমা বলল, কোথায় যাস রে এত রাতে লক্ষণ? লক্ষণ থেমে বলল, না কাকিমা, কিছু না, হাঁটতে বেরিয়েছি। কাকিমা তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে বলল, তোর চোখে কেমন যেন অন্যরকম ভাব লক্ষণ, এমন দৃষ্টি আমি আগে দেখিনি। লক্ষণের গলা শুকিয়ে গেল।
সে কিছু বলতে পারল না, শুধু বলল, হয়তো আলোটাই এমন কাকিমা, চাঁদের আলো। কাকিমা একটু হেসে চুপ করে গেল। তারপর বলল, চাঁদের আলোয় অনেক কিছু দেখা যায় না, আবার অনেক কিছু দেখা যায়, সাবধানে হাঁটবি। সেই কথার মধ্যে যেন এক অদ্ভুত সুর ছিল। লক্ষণের বুকের ভেতর কেমন একটা কাঁপুনি উঠল। রাত বাড়ল, কাকিমার ঘরের বাতিটা নিভে গেল, কিন্তু লক্ষণের চোখে ঘুম এলো না। জানলার ফাঁক দিয়ে দেখল কাকিমা উঠোনে এসে দাঁড়িয়ে আছে। হয়তো ঠান্ডা হাওয়া নিতে এসেছে। চাঁদের আলোয় তার চুল উড়ছে, গলার সোনার চেনটা চকচক করছে। লক্ষণের মনে হলো এই দৃশ্যটা কোনো গল্প নয়, কোনো কল্পনা নয়, এ যেন কোনো স্বপ্নের বাস্তব রূপ। সে চুপি চুপি উঠোনে নামল। কাকিমা পিছন ফিরেই বলল, তুই ঘুমাসনি লক্ষণ? লক্ষণ থেমে বলল, না কাকিমা, ঘুম আসছে না, মনটা কেমন অস্থির। কাকিমা একটু এগিয়ে এসে বলল, মন অস্থির হলে চোখের সামনে যা আছে সেটাকেই শান্তি ভাবতে শেখ। লক্ষণ তাকিয়ে রইল তার মুখের দিকে। কাকিমার চোখে তখন মায়া, অথচ তার গভীরে এক অচেনা ঝড়। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কাকিমা বলল, তোরা ছোট ছিলি, তখন তোকে কোলে করে ঘুরেছি। আজ তুই বড় হয়ে গেছিস, তবু মাঝে মাঝে মনে হয় আমার সেই ছোট লক্ষণটা আজও আছে কোথাও। লক্ষণের কণ্ঠ কেঁপে গেল, কাকিমা, আমি তো এখনো আপনার কাছেই ছোট। কাকিমা হেসে উঠল। সেই হাসির মধ্যে ছিল এক নিঃশব্দ উষ্ণতা। তারপর বলল, ছোটরা কখনো এমন চোখে বড়দের দিকে তাকায় না লক্ষণ। চাঁদের আলোয় দুজনেই এক মুহূর্ত নিঃশব্দ। বাতাসে গন্ধ, কাকিমার পানের সুবাস, কাঁঠাল পাতার সোদা গন্ধ, আর চাঁদের স্নিগ্ধতা। হঠাৎ দূরে কোথাও কুকুর ডেকে উঠল। বাতাস থেমে গেল। লক্ষণ বলল, কাকিমা, আমি জানি না আমার কি হচ্ছে, শুধু মনে হয় আপনার কাছে এলে বুকের ভেতর কেমন শান্তি লাগে। কাকিমা মাথা নিচু করে বলল, শান্তি নাকি অস্থিরতা সেটাও একদিন বুঝবি লক্ষণ। বৌদি তখনও অন্য ঘরে ঘুমাচ্ছে, কিন্তু সেই ঘরের বাতাসেও যেন কিছু কথা ছড়িয়ে পড়েছে, কারণ বৌদি জানলার ফাঁক দিয়ে দেখছিল কাকিমা আর লক্ষণকে। তার চোখে জ্বলছিল অজানা আগুন আর কৌতূহল। সেই রাতের পর থেকে বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কাকিমার বৌদি দুজনেই যেন লক্ষণকে চোখে চোখে রাখে, কিন্তু কেউ মুখ খোলে না। দুপুরের রোদে যখন সবাই ঘুমায়, কাকিমা কাজের ছলে উঠানে আসে, আর লক্ষণ জানলা দিয়ে তাকিয়ে থাকে। একদিন দুপুরে কাকিমা বলল, এ লক্ষণ, একটু কলসি ধুয়ে দে না, হাতটা ব্যথা করছে। লক্ষণ এগিয়ে এসে কলসি তুলে নিল। পানি ঢালার সময় কাকিমার চুরির শব্দে তার বুক কেঁপে উঠল। কাকিমা মৃদু বলল, তুই ভয় পাচ্ছিস কেন রে? লক্ষণ নিচু গলায় বলল, ভয় না কাকিমা, শুধু বুকের ভেতরটা কেমন কাঁপে। কাকিমা হেসে বলল, যা কাঁপে সেটা ভয় না, সেটা জীবন। বাতাস থমকে গেল। লক্ষণ যেন বুঝল তার জীবনে এখন এক নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে ভালোবাসা, অপরাধবোধ আর আকর্ষণ সব মিলেমিশে এক একাকার হয়ে যাচ্ছে। এভাবেই গল্পের অন্ধকারে এক নিঃশব্দ সম্পর্ক জন্ম নিতে থাকে, যেখানে শব্দ নেই, আছে শুধু চাঁদের আলোয় ভেসে আসা নিঃশ্বাসের গন্ধ আর এক অদ্ভুত বাঁধন যেটা কেউ ছিন্ন করতে পারে না। সেদিন লক্ষণ সারা রাত ঘুমায়নি। চোখের সামনে বারবার ভেসে উঠছে কাকিমার চোখের দৃষ্টি আর বৌদির সেই অব্যক্ত মুখ। দুটো পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে সে, একদিকে অপরাধবোধ, অন্যদিকে এক গভীর টান। গত রাতের ঘটনার পর থেকে বাড়ির ভেতরে এক অদ্ভুত চাপা গন্ধ লেগে আছে। সেই রাতে বৌদি আর কাকিমা মুখোমুখি হয়েছিল। দুজনেই জানত কিছু একটা বদলে গেছে। বৌদি বলেছিল, কাকিমা, লক্ষণকে আমি ছোট ভাইয়ের মতো দেখেছি সবসময়, কিন্তু আজকাল ওর চোখে এমন কিছু দেখি যা ভয় পাই। কাকিমা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ভয় পাস না রে, ভালোবাসা সবসময় ভয় নিয়ে আসে, তবে নিজের সীমানা হারালে তাতে ক্ষতি নেই। বৌদি তাকিয়ে বলেছিল, আর আপনি কি আপনার সীমা রাখতে পারছেন? কাকিমা তখন চুপ ছিলেন।
চোখের কোণে হালকা জল চিকচিক করেছিল। সেই রাতেই লক্ষণ উঠোনে এসে দাঁড়ায়। চাঁদের আলোয় কাকিমা আর বৌদি একসাথে বসে। তিনজনের চোখে তখন একসাথে অগাধ নিঃশব্দতা। কেউ কিছু বলে না, শুধু হাওয়ার শব্দ, দূরের ঝিঝি পোকা আর বুকের ভেতর জমে থাকা অজস্র কথা। কাকিমা বললেন, লক্ষণ, তুই এখনো বুঝিসনি? ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো দূরে থাকা মানেই সবচেয়ে গভীর ভালোবাসা। লক্ষণ নিচু গলায় বলল, কিন্তু কাকিমা, আমি তো দূরে থাকতে পারবো না। আমার দিনরাত শুধু আপনাদের নিয়েই ভরে থাকে। বৌদি কাপা গলায় বলল, আমাদের মানে দুইজনকেই? লক্ষণ চুপ করে রইল, মুখে কিছু বলতে পারল না। চোখের নিচে ঘাম জমে গেল। কাকিমা মৃদু স্বরে বলল, তোর মন এখন নদীর মতো লক্ষণ। একদিকে টানছে তীর, অন্যদিকে গভীর স্রোত। কিন্তু স্রোতের দিক ভুল হলে মানুষ ভেসে যায়। তাহলে আমি কি করব কাকিমা? কাকিমা বলল, চলে যা কিছুদিনের জন্য, দূরে থাক। সময় বলবে তোর আসল জায়গাটা কোথায়। বৌদি তখন কেঁদে ফেলেছিল। সে বলল, ও চলে গেলে আমি কার সঙ্গে কথা বলবো কাকিমা? বাড়িটা নিঃশব্দ হয়ে যাবে। কাকিমা তার কাঁধে হাত রেখে বললেন, চুপ কর রে, কেউ কাউকে হারায় না, যদি ভালোবাসা সত্যি হয়। পরের সকালে লক্ষণ সত্যি বেরিয়ে গেল, শুধু একটা ছোটো ব্যাগ আর চোখে ভরা অনিশ্চয়তা। পেছনে কাকিমা আর বৌদি বারান্দায় দাঁড়িয়ে রইল। কেউ কিছু বলল না, শুধু বাতাসে ভেসে এলো কাকিমার কণ্ঠ, মনটা ভালো রাখিস লক্ষণ, ফিরে আয় তখন যখন নিজের ভিতরে শান্তি খুঁজে পাবি। সময় কেটে গেল, মাস পেরিয়ে বছর হলো। চিঠিপত্র এলেও লক্ষণ আর ফিরে এলো না। গ্রামের মানুষ বলল সে নাকি শহরে কাজ পেয়েছে, কেউ বলল দূরের জেলায় গিয়ে বিয়ে করেছে। কিন্তু কাকিমা আর বৌদির চোখে আজও যখন ভোরের আলো পড়ে, তখন এক অদ্ভুত ঝিলিক দেখা যায়। একদিন সকালে বৌদি উঠোনে বসে পানির খিলি কাটছিল, ঠিক সেইভাবে যেমন কাকিমা করতেন। হঠাৎ বলল, কাকিমা, মনে আছে সেই রাতে আপনি বলেছিলেন ভালোবাসা মানে দূরে থাকা? এখন বুঝি কথাটা। কিন্তু দূরে থাকলেই কি মন দূরে যায়? কাকিমা মৃদুলিসে বললেন, না রে, মন তো চিরকাল বাঁধা থাকে, শুধু আমরা তাকে মুখে আনি না। দূরে তখন মেঘলা আকাশের থাক দিয়ে হালকা আলো পড়ছে, বাতাসে বৃষ্টি নামার গন্ধ। কাকিমা উঠোনে তাকিয়ে বললেন, দেখ বৌমা, মনে হয় আজ বৃষ্টি নামবে। বৌদি বলল, হয়তো লক্ষণও আজ কোথাও এই বৃষ্টি দেখছে কাকিমা। দুজনেই চুপ করে গেল। আকাশের কোণে এক বিন্দু বৃষ্টি নামল, তারপর ঝরতে লাগলো হালকা করে। কাকিমা চোখ বন্ধ করলেন আর মনে মনে বললেন, লক্ষণ, ভালোবাসা হয়তো মাটির মতো, একবার শিকড় গেড়ে দিলে যত দূরেই থাকো তবুও সে গন্ধ থাকে চিরকাল। বৌদি তখন পাশে এসে দাঁড়ালো। তাদের চোখে আর কোনো প্রশ্ন নেই, শুধু এক নীরব শান্তি। ভালোবাসার সেই মুহূর্ত শেষ হলো ঠিক সেখানেই, যেখানে আকর্ষণ, অপরাধ, আবেগ আর ত্যাগ মিলেমিশে একাকার হয়ে গেছে। বৃষ্টির শব্দে মাটি ভিজে গেল, বাতাসে ভেসে এলো কাকিমার চুড়ির মৃদু শব্দ। কাকিমা বলল, থামিস না লক্ষণ, শেষ হয়নি কিছুই, আরও ভরিয়ে দে। কয়েক মাস পরে এক সকালে বাতাসে যেন এক চাপা অস্বস্তি বোধ করছিল কোকিমা সকালবেলায় উঠেই মাথা ঘুরে বসে পড়লেন উঠোনে। বৌদি দৌড়ে এলেন, মুখে চিন্তার ছাপ। কাকিমা, কি হলো, মুখটা এমন ফ্যাকাশি কেন? কাকিমা হালকা হেসে বললেন, কিছু না রে, আজকাল সকালবেলা বমি ভাব হয়, হয়তো গরমে। কিন্তু বৌদির মনে অজানা এক শঙ্কা জেগে উঠল। সে জানত কাকিমার এই শরীরের পরিবর্তন সাধারণ নয়।
আর কয়েকদিনের মধ্যেই একই লক্ষণ দেখা গেল বৌদির মধ্যেও। হালকা মাথা ঘোরা, কিছু গন্ধে বমি ভাব, খাওয়া দাওয়ায় অনীহা। পুরো বাড়িটা তখন কেমন যেন নিঃশব্দ হয়ে গেল। আশেপাশের গ্রামের লোকেরা কানাঘুষু শুরু করল। ওই দোতলার বাড়িতে নাকি কিছু ঘটেছে। কারো নাম মুখে কেউ বলল না, কিন্তু সবার চোখে একই প্রশ্ন। এক বিকেলে কাকিমা ও বৌদি দুজনেই উঠোনের কোণে বসেছিলেন। কাকিমা মৃদু কণ্ঠে বললেন, জানিস বৌমা, কখনো কখনো জীবন এমন পথ দেখায় যেটা আমরা বেছে নিই না, কিন্তু হঠাৎ আমাদের সামনে খুলে যায়। বৌদি তাকিয়ে বলল, কাকিমা, এই পথটা কি আমাদের সঠিক? কাকিমা চোখ বন্ধ করে বললেন, ভালোবাসা যদি সত্যি হয় তাহলে কোনো পথই ভুল না বৌমা। দুজনের চোখে তখন জল, কিন্তু সেই জলের ভেতর ভয় নয়, এক অদ্ভুত শান্তি। কয়েকদিন পর গ্রামের ধাত্রী এসে খবরটা নিশ্চিত করল, দুজনেরই মাতৃত্বের লক্ষণ দেখা যাচ্ছে। লক্ষণ তখন দূরে কাজ করছে, কিন্তু খবরটা তার কাছে পৌঁছে গেল। রাতে সে একা বসে চিঠি লিখল, আমি জানি না নিয়তি আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের চোখের জল যেন মাটিতে না পড়ে। আমি যে ভালোবেসেছিলাম তা কখনো অপমানের ছিল না, তা ছিল বিশ্বাসের। চিঠিটা কাকিমা পড়ে একটুও কথা বললেন না, শুধু আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলেন। সেই রাতের আকাশে তখন পূর্ণিমা ছিল, ঠিক প্রথম পর্বের মতো। বাতাসে একই গন্ধ, কিন্তু জীবনের অর্থ যেন একেবারে বদলে গেছে। বৌদি পাশে এসে বলল, কাকিমা, মানুষ যদি ভালোবাসা থেকে জন্ম নেয় তবে সে কি অপরাধের ফল? কাকিমা শান্ত গলায় বললেন, না রে বৌমা, সে আশীর্বাদের মতোই আসে। সমাজ বোঝে না, কিন্তু প্রকৃতি বোঝে। ভোরের আলো উঠতেই দুজনে মাটির উঠোনে বসে রইল। পেছনে নারকেল পাতার শোষ শব্দ, আর সামনে সূর্যের কিরণ। তাদের চোখে ভয় নেই এখন, শুধু মাতৃত্বের মমতা আর দূরে কোথাও হারিয়ে যাওয়া লক্ষণের স্মৃতি, যা এখন তাদের জীবনের অংশ হয়ে গেছে। বাড়ির বাইরে পাখির ডাক উঠল, গ্রামের লোকেরও মাঠে যাচ্ছে। আর সেই সময় কাকিমা মৃদু গলায় বললেন, লক্ষণের রক্ত এখন মাটির মতো, আমাদের ভেতর বেঁচে আছে। যতদিন এই পৃথিবী থাকবে, ভালোবাসা মরে না। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।